আসবেন। আর স্যার তো বলে গেছেন যে কারো যদি কোর্স ভালো না লাগে তাহলে এই সপ্তাহের মধ্যেই চলে যাবেন, বাট ওই 2 সপ্তাহ পরে চলে যাবেন না। এখন এটা একটা ইস্যু আসে যে ক্লাস ভালো লাগে না, পোলাপান চলে যায় কেন, ট্রেনার পড়াইতে পারে না তাই। অ্যাকচুয়ালি এটা একটা ইস্যু, ট্রেনারের কারণে অনেক স্টুডেন্ট চলে যায়, ট্রেনারের পড়া ভালো লাগে না চলে যায়। এটা একটা ইস্যু। এর সাথে আরও কিছু ইস্যু আছে, যেমন আপনি কোনো একটা ক্লাসে আসতে পারলেন না কোনো একটা কারণে। আমাদের এই কোর্সগুলো কেমন যে ধারাবাহিকভাবে কিন্তু মানে আজকে ক্লাসের সাথে এরপরের ক্লাসটা রিলেটেড, এরপরের ক্লাসের সাথে তারপরের ক্লাসটা রিলেটেড। সো এইভাবে ক্লাসগুলো যাবে। সো সিকুয়েন্শালি। সো কোনো একটা ক্লাস যদি কেউ না আসে, পরের ক্লাসে এসে সে মজা পাবে না তো। সো মজা না পাওয়ার কারণে কি হবে, সে কিন্তু আস্তে আস্তে তার ওই উৎসাহটা ভিতরে থেকে নষ্ট হয়ে যাবে। সো এটাই কিন্তু মেজরিটি ক্ষেত্রে ঘটে। আমরা এতটুকুন বলতে পারি যে আমাদের যে ডেলিভারিটা, আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্টরা ছিল তাদের কোর্সে এসে একটাই কথা যে আমাদের আরও কয়েকটা ক্লাস হলে ভালো হতো, এবং সবাই জোর করে 2-1টা ক্লাস এক্সট্রা নিয়ে হতে বাধ্য করে আমাদের। তো সেক্ষেত্রে এতটুকুন আমরা বলতে পারি যে আমাদের স্পিচ যে ইনফরমেশনগুলো আমরা আপনাদের দিব, হোপফুলি সেটা আপনাদের প্রফেশনাল লাইফে মানে প্রফেশনালভাবেই দিব। কারণ আমরা আমাদের এখানে আসার পেছনে, এখানে আসার আগের যে স্টেপগুলো আমাদের ছিল, আমরা বিএসসি পাস করার পর আমরা প্রত্যেকে 1-1.5 বছর করে ডেভেলপমেন্টে ছিলাম, যারা আমরা ট্রেনার হিসেবে আছি। এবং ছিলাম বললে ভুল হবে, স্টিল এখনও কিন্তু আমরা লাইভ প্রজেক্টে কাজ করে যাচ্ছি। এখনও ক্লাসের ফাঁকে ফাঁকে, বাসায়, যখন যেখানে যে অবস্থায় থাকি, কোথাও বিয়ে খাইতে গেলেও ল্যাপটপ নিয়ে বসে কাজ করে শুরু করে দিই আর কি। এবং এজন্য কিন্তু আমাদেরকে আমাদের ফ্যামিলির লোকজন অসামাজিক বলে। ঠিক আছে, আমরা যখন যেখানে যে একটু সময় পাইলে ওটাকে প্রপার ইউটিলাইজ করি, ল্যাপটপ নিয়ে বসে পড়ি, কাজ করি। ডেভেলপমেন্ট অলওয়েজ, কারণ এটা আমাদের লিড ট্রেনারের কথায় যে তুমি যদি ডেভেলপমেন্ট না করো তাহলে ওইটা তো চর্চাটা না থাকলে তোমার মাথায় জিনিসগুলো আপগ্রেড থাকতে পারবো না আর কি। আমরা CSS2 শিখেছি, বুটস্ট্র্যাপ 2 শিখেছি, বুটস্ট্র্যাপ 3 শিখেছি, 2 শিখেছি। এখন কিন্তু দেখেন CSS কত আসছে, 3। HTML6 আসছে, সরি HTML5 চলতেছে। সো এই সামনে কিন্তু আবার 6 চলে আসবে, বুটস্ট্র্যাপ 4 চলে আসতেছে। PHP আমরা 5 পয়েন্ট দিয়ে শুরু করছি, এখন কত আসছে, এখন 7 চলে আসছে। সো এই যে আপগ্রেড হইতেছে আর কি। সো এই আপগ্রেড থাকার জন্য কিন্তু নিজেকে কোনো না কোনো একটা লাইভ প্রজেক্টের সাথে অলওয়েজ আমরা ইনভলভ রাখি। সো এছাড়াও আমরা 1 বছর, 1.5 বছর, 2 বছর পিওর ডেভেলপমেন্টে ছিলাম, এবং আমাদের প্রত্যেকেই কোনো না কোনো একটা সাইট লাইভে আছে, যেগুলো চলছে অনলাইনে আর কি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এরপরে আমরা ট্রেনারদের কাছে ক্লাস শিখেছি, ক্লাস করেছি, যে কিভাবে ক্লাস ইনফরমেশনগুলো ডেলিভারি দিতে হয়। আমি শুধু জানলেই হবে না, আমাকে কিভাবে জানাইতে হবে সেটাও কিন্তু ধরতে হবে। সো এভাবে স্টেপগুলো পার করার পর কিন্তু আমরা এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারতেছি। সো এটা একটা ইস্যু আর কি। সো সেক্ষেত্রে আমরা এতটুকুন কনফিডেন্স রাখে বলতে পারি যে আমরা যে ইনফরমেশনগুলো আপনাদের দিব, সেই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে না, এই জন্য আপনারা বের হয়ে যাবেন। এই সংখ্যা হচ্ছে কত, 100%-এর মধ্যে 2%। আর বাকি তাহলে 98% সম্ভাবনাই কিন্তু থাকে যে আপনি আমাদের কারণে চলে যাবেন না। আপনি চলে যাবেন কি কারণে, আপনি একদিন না আসলে পরের ক্লাসটা আপনার ভালো লাগবে না, তখন আপনি আস্তে আস্তেই নিজের অজান্তেই কিন্তু আপনি এখান থেকে ফেড আউট হয়ে যাবেন। সো স্যার একটা কথা কিন্তু আমাদের বলে গেছেন যে এখানে আসার আগে আমরা 2টা স্টেপ পার করে আসছি। সো টোটাল 36টা ধাপ, 36টা ধাপ, বা টোটাল 38টা ধাপ। এর মধ্যে দেখেন এখানে যারা আছেন, এমন কেউ কেউ আছেন যে রেজিস্ট্রেশন করেন নাই, অথচ এখন চলে আসছেন। সবাই আগে রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার পর সাথে সাথে কি পরীক্ষা দিতে পারছেন, অপেক্ষা করা লাগছে। তারপরে কি একটা রিটেন পরীক্ষা হয়েছে, রিটেন পরীক্ষা যারা দিছে সবাই কি পারছে এখানে আসতে, সবাই কিন্তু পারে না। রিটেন পরীক্ষা ধরেন যে 300, সেখান থেকে অলরেডি 100 জন মাইনাস, 200 জনকে ডাকা হয়েছে। এরপর এই 200 জনের মধ্যে যারা ভাইবা দিছে সবাই কি এখানে আসতে পারছে, আসতে পারে নাই। সো আমি যদি এভাবে বলি 38টা স্টেপ সাকসেসের, এর মধ্যে 2টা স্টেপ আমরা কমপ্লিট করছি। আজকে আমাদের 3 নম্বর স্টেপ চলতেছে, একটা রিটেন, একটা ভাইবা, 2টা আমাদের কমপ্লিট। নাইস, কারণ যে রেজিস্ট্রেশন করে তাকে কিন্তু বিআইটিএম থেকে ডাকে যে তুমি আসো পরীক্ষা দিয়ে যাও। সো 2টা স্টেপ আমাদের কমপ্লিট। আর 36টা স্টেপ যদি আপনি কন্টিনিউ থাকেন, আপনি চাইলেও শিখবেন, আপনি না চাইলেও শিখবেন। এটাই বাস্তবতা, এটাই প্রিভিয়াস ক্লাসে হয়ে আসছে। সো আমাদের দায়িত্ব হচ্ছে এইটাই যে আপনি নিজেকে এখানে উপস্থিত রাখবেন ডিউ টাইমে, 9টা 20-এর মধ্যে এখানে নিজেকে উপস্থিত রাখবেন। 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে
ক্লাসে শুধু উপস্থিত থাকলেই হবে না, আপনাকে আরও দুটো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে অ্যাটেনশন। আপনাকে অ্যাটেনশনটাও রাখতে হবে। আপনি এখানে বসে আছেন আর চিন্তা করতেছেন যে কি অবস্থা বাইরে, ঠিক আছে, শেয়ার মার্কেটের কি অবস্থা বা ওইটার কি অবস্থা, তাহলে কিন্তু হবে না। মানে আপনার বডিটা আছে এখানে বাট আপনার মাইন্ড আছে অন্য জায়গায়, তাহলে কিন্তু হবে না। ওটাকে বলা হচ্ছে অ্যাটেনশন। আপনার অ্যাটেনশনটাও যেন এই দিকেই থাকে, ক্লাসের দিকেই থাকে, যে কী ইনফরমেশন এখান থেকে যাচ্ছে সেটা আমাকে রিসিভ করতে হবে, সেটা আমাকে প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ক্লাসের যে লেকচারটা হবে সেটা আমরা ভিডিও করি। ক্লাসের আমাদের ভয়েসগুলো ভিডিওতে থাকে এবং আমরা যে কোডগুলো করব সেই কোডগুলো কিন্তু ভিডিওতে আপনাদের আমরা প্রোভাইড করবো ক্লাস শেষে। সো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ হয়, কারণ 4 ঘন্টার ক্লাস, মাঝখানে ধরেন আসতে যাইতে ব্রেক সব মিলিয়ে 1 ঘন্টা, তার মানে 3 ঘন্টা আমরা সময় পাই। সো 3 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু যতগুলো কথা ইনফরমেশন বলা হয় সব কিছু কিন্তু মাথায় রাখাটা এটা কিন্তু অসম্ভব, তাই না? এটা কিন্তু অনন্ত জলিলও পারবে না, ঠিক আছে? সো তারা তো কি তখন কি করো, এই জন্য ভিডিওটা, যে হ্যাঁ যেন বাসায় যে এটা একটা ব্যাকআপ পাওয়া যায়, যে আমি কোনো একটা কাজ করতেছি হচ্ছে না, তখন আমি ভিডিওটা টেনে টেনে দেখে নিলাম, ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা। সো এইটা একটা ইস্যু আর কি। সো এইগুলো মোটামুটি ছিল আর কি, আর বেশি কথা বলবো না, আমরা ডিরেক্ট এখন কোর্স আলোচনা চলে যাব। সরি, না ভিডিওতে বোর্ডে লেখাটা আসবে। হ্যাঁ, বোর্ডে লেখাটা আমরা এটা নিয়ে আসার চেষ্টা করতেছি আর কি। আমাদের বিডি জবসে একটা ট্রেনিং হয়, সেখানে যখন আমরা ক্লাস দিই ওখানে আমাদের একটা বোর্ড আছে, সেখানে আমরা বোর্ডে যা লিখি সেটাও ল্যাপটপে যায়। বিডি জবস এই বিল্ডিংয়ের 19 তলায়। সো আমাদের এখানেও বিআইটিএমে আমরা ওই টেকনোলজি নিয়ে আসার চেষ্টা করতেছি আর কি, স্মার্ট বোর্ড, রাইট। সো এখানে দেখেন আমাদের কোর্সটার নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ইউজিং পিএইচপি, তাই না? এটা কিন্তু আমাদের কোর্সের নাম, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি। এটা হচ্ছে আমাদের কোর্সের নাম। এবার তার মানে কি, আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব কি দিয়ে? পিএইচপি দিয়ে। এবং সেটা কি ধরনের অ্যাপ্লিকেশন? ওয়েব অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। সো তাহলে ওয়েব জিনিসটা কি, বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবে, অ্যাপ্লিকেশন জিনিসটা কি আসলে? ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি। সো অ্যাপ্লিকেশন জিনিসটা কি আর ওয়েব জিনিসটা কি আমাদের ভালো ধারণা থাকতে হবে, একবারে ক্লিয়ার। কারণ এখান থেকে বেসমেন্ট, আপনি 20 তলা একটা বিল্ডিং করবেন, আপনার বেসমেন্ট যদি উইক হয় বিল্ডিংটা কেমন হবে? মানে এভাবে ফ্রেন্ড সার্কেলে বলে যে জাতা লেভেলের বাজে অবস্থা, বলেন না আপনারা এগুলো ভার্সিটিতে? আমরা তো বলছি এগুলা। সো জাতা লেভেলের বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু। তাহলে অ্যাপ্লিকেশন মানে কি, যদি এটাকে বলি যে অ্যাপ্লিকেশন মেইন সফটওয়্যার, কিছুই না, সফটওয়্যার। সফটওয়্যারের আর একটা নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। সো সফটওয়্যার, সারা পৃথিবীতে যত ধরনের সফটওয়্যার আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেস্কটপ বেস সফটওয়্যার আর একটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। সারা পৃথিবীতে যত ধরনের সফটওয়্যার আছে আজ পর্যন্ত সবাইকে দুইটা ক্যাটাগরিতে ফেলে। আমরা যারা কম্পিউটার সায়েন্সে আছি তারা বিষয়টা জানি, এবং যারা না আছি তারাও হয়তো এই বিষয়গুলো জানি, কারণ সফটওয়্যার ইউজ করে না এরকম লোক ঢাকা সিটিতে খুব কম আছে, ঠিক আছে? একজন রিক্সাওয়ালাও কিন্তু সে মোবাইলে ফেসবুক ইউজ করে, আমি দেখছি। চার দোকানে বসে যখন চা খাই, আমার পাশে রিক্সাওয়ালা বসে থাকে, কি করতেছেন চাচা আপনি? একটু ফেসবুক চালাইতেছি। ভাল লাগে দেখলে আর কি। সো হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ, রাইট, হ্যাঁ। সো ওয়েব মানে সবাই কিন্তু ইউজ করে। তাহলে দুই ধরনের সফটওয়্যার হয়, একটা হচ্ছে ডেস্কটপ বেস সফটওয়্যার, একটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। যদিও ফেসবুক কোনো সফটওয়্যার না, এটা ডাইনামিক ওয়েবসাইট। তো এখানে তাহলে ডেস্কটপ বেস সফটওয়্যারগুলো কেমন, দু একটা নাম বলেন। যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পুরো প্যাকেজটা। তারপরে কি ফটোশপ, হ্যাঁ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, জেট অডিও, এগুলো কি সব হচ্ছে
আমাদের ডেস্কটপ বেস সফটওয়্যার আর ওয়েব বেস সফটওয়্যার দিয়ে একটা নাম যদি আমরা বলতে চাই এভাবে, ব্রাউজার ওয়েব বেস সফটওয়্যার বলা যায় না, ব্রাউজার একটা ডেস্কটপ বেস সফটওয়্যার মোজিলা। হ্যাঁ, ই-কমার্স সাইটগুলো অ্যাকচুয়ালি ওয়েব বেস অ্যাপ্লিকেশন, রাইট, হতে পারে যে অনলাইনে অর্ডার নেওয়া যায় আর কি। ওয়েব বেস সফটওয়্যারের নাম যদি বলতে চাই, যেমন ধরেন কোনো একটা কোম্পানির অনেক এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের একটা ম্যানেজমেন্ট সিস্টেম করা হচ্ছে, একটা এইচআর সফটওয়্যার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা ওয়েব বেস সফটওয়্যার, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, কোনো একটা অ্যাপ্লিকেশন সেটাকে ওয়েবে রাখা হচ্ছে, সেটা যখন ওয়েব বেসড হবে, সেটা যখন কোনো ব্রাউজার দিয়ে ওপেন হবে, সেটাকে বলা হচ্ছে কি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। তাহলে এবার আসছে আমরা তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তাহলে ওয়েব জিনিসটা কি, এবার কিন্তু আসল জায়গায় আসতেছে ধীরে ধীরে। ওয়েব জিনিসটা কি? সো ওয়েবকে আমরা অনেকভাবে বলতে পারি, কেউ বলে জাল, কেউ বলে নেট, কেউ বলে অনেক কিছু। সো অ্যাকচুয়ালি ওয়েবের বিষয়টা যদি বলি, যে অনেকগুলো ডকুমেন্ট যেখানে থাকবে এবং একটা ডকুমেন্ট আরেকটার সাথে লিঙ্ক আপ করা থাকবে, এরকম একটা সিস্টেমকে বলা হচ্ছে ওয়েব। তাহলে ওয়েব জিনিসটা কি? ওয়েব হচ্ছে একটা সিস্টেম যেখানে অনেকগুলো ডকুমেন্ট থাকবে এবং একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, এবং সেই ডকুমেন্টগুলো আমরা যদি পড়তে চাই আমাকে ইন্টারনেট ইউজ করে ব্রাউজারের মাধ্যমে ডকুমেন্টগুলো পড়তে হবে, দ্যাট ইজ ওয়েব। তাহলে ওয়েব কি? ওয়েব কিন্তু একটা সিস্টেম। ওয়েব হচ্ছে একটা সিস্টেম যেখানে অনেক ডকুমেন্ট থাকবে এবং একটা ডকুমেন্ট আরেকটার সাথে লিঙ্কড আপ অবস্থায় থাকবে, এবং সেই ডকুমেন্টগুলোকে যদি কেউ পড়তে চায় তাহলে তার ইন্টারনেট লাগবে এবং একটা ব্রাউজার লাগবে। তো ওই সিস্টেমটাকেই বলা হচ্ছে কি ওয়েব। সো ওয়েবের কনসেপ্টটা অ্যাকচুয়ালি প্রথম দিকে নিয়ে আসেন স্যার টিম বার্নার্লি 1989 সালের দিকে। এটা ওয়েবটা প্রথমে আবিষ্কার করে আর কি উনি, ওয়েব কনসেপ্ট আবিষ্কার করে। বাট এটা অনেক আগে থেকেই এর মানে প্র্যাকটিসটা চলতে থাকে, যে এর প্রয়োজনীয়তাটা আসে 1950 সালের পরে, যখন ইলেকট্রনিক্স কম্পিউটার আবিষ্কার হয় তখন থেকেই এই ওয়েবের প্রয়োজনীয়তাটা মানুষের মধ্যে আসতে থাকে। সো এইভাবে বলা হয়ে থাকে যে 1950 সালের পর যখন ইলেকট্রনিক্স কম্পিউটার পৃথিবীতে আসে, মানুষ আবিষ্কার করে, তখনই মানুষ যে প্রয়োজনীয়তাটা ফিল করে সেটা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট। সো ওই ইলেকট্রনিক্স কম্পিউটার আবিষ্কারের পর গ্রেট ব্রিটেন, তারপরে ইউএস, জার্মানি, এরকম কয়েকটা দেশের কম্পিউটার সায়েন্সের ল্যাবে যারা যে সমস্ত ইঞ্জিনিয়াররা কাজ করতো, বেশ কয়েকটা ল্যাব, ওই সমস্ত ডেভেলপড কান্ট্রির তাদের কম্পিউটার সায়েন্সের যে ল্যাবগুলোতে কিছু সায়েন্টিস্ট কাজ করতো, তো তারা দেখা যাচ্ছে যে একটা ল্যাবে 20 জন, আরেকটা ল্যাবে 10 জন, আরেকটা ল্যাবে 5 জন, এরকম বিভিন্ন একাধিক ল্যাবে কাজ করতো। তো আজকে তারা কোনো একটা জিনিস চিন্তা ভাবনা করে একটা রেজাল্ট নিয়ে আসলো 10 জন মিলে, আর একটা টিম মিলে নিয়ে আসলো, এরকম 4-5টা টিম মিলে নিয়ে আসলো। এখন তাদের চিন্তা ভাবনাটা তো শেয়ার করতে হবে একজন একজনের সাথে, না হলে তো একটা ভালো কিছু নিয়ে আসতে পারবে না, তাই না? এই যে কিভাবে শেয়ার করবে, ডকুমেন্টটা কিভাবে শেয়ার করবে, আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি সেটা লিখলাম, লেখার পর এটা তো শেয়ার করতে হবে আরেকজনের সাথে, কিভাবে শেয়ার করব? ধরেন আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ডকুমেন্ট তৈরি করলাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি এই ডকুমেন্টটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, আমি কি পারবো? অবশ্যই পারবো। আমি ডকুমেন্ট আপনাদের পেন ড্রাইভে করে দিয়ে দিলাম, আপনারা সবাই পেয়ে যাবেন না? তাহলে এবার আমার কাছেও যা আছে আপনার কাছেও কিন্তু তাই আছে, দিয়ে মানে সশরীরে দিয়ে দিলাম, ওকে ফাইন। বাট আমি ধরেন আজকে রাত্রে বসে বসে ডকুমেন্ট আবার আপগ্রেড করলাম, তাহলে এবার গতকালকে যখন আগামীকালকে যখন আমি আসবো তখন আমার কাছে যা আছে আপনার কাছে কি তাই আছে? এবার কিন্তু তা নাই। তাহলে এবার যদি আমি আপনাকে ওই জিনিসগুলো দিতে চাই তাহলে কি করতে হবে? আবার ওইগুলো আবার আপনাদেরকে হয় মেল করবো, নাহলে পেন ড্রাইভে করে দিতে হবে। এই যে বাট এটা কিন্তু কি মানে ডে টু ডে আমি আপগ্রেড হচ্ছি, বাট আমার সাথে আপনাকে ওই জিনিসগুলোকে সার্ভাইভ করা হচ্ছে। বাট এমন একটা সিস্টেম যদি থাকতো যেখানে আমি আমার মাথায় যা আসবে আমি সেটাই লিখে রাখবো, এবং যে কেউ যখন তখন সেটা পড়তে পারবে চাইলে, এটা কিভাবে সম্ভব? এই চিন্তা ভাবনাটা ওই সায়েন্টিস্টদের মাথায় প্রথম আসে, যে আমার মাথায় একটা চিন্তা আসছে, আমি সেটা লিখে আপগ্রেড করে রাখলাম, এবং ওইটা যে কোনো সময় যে কেউ চাইলে দেখতে পারবে, যে কোনো সময় যে কেউ। এইটা কিভাবে সম্ভব? বুঝতে পারছেন কি আমার কথাটা? তো এই ধারণার থেকে কিন্তু ওয়েবের কথাটা আসে। তখন বলতো ঠিক আছে, তাহলে আমরা এমন একটা জিনিস তৈরি করব যেখানে যার মাথায় যা আছে সেটাই সে এখানে আপলোড করে রাখবে, এবং আমরা যে কেউ চাইলে সেটাকে দেখতে পারবো। তাহলে এটাকে কি এরকম একটা কিছু বানাইতে হবে। এভাবে করতে 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 1989 সালে
1989 এই সালটা এসে এই ওয়েব এই ওই যে চিন্তা করলো, ওই চিন্তার ফলে এই সিস্টেমটা নিয়ে আসে ওয়েব। বললো যে ঠিক আছে আমরা একটা সিস্টেম তৈরি করব যার নাম দেব হচ্ছে ওয়েব, এবং সেখানে কি থাকবে, যার মাথায় যা আসবে ডকুমেন্ট আকারে সেখানে রাখবে, এবং কেউ যদি অ্যাক্সেস করতে চায় কিভাবে অ্যাক্সেস করবে, ইন্টারনেটের মাধ্যমে, এবং একটা ওয়েব পেজ থাকবে। সো এই কনসেপ্টটাই কিন্তু 1989 সালে প্রথম চলে আসে। সো ওয়েব জিনিসটা কি, এটা আমরা বলতে পারবো না, কেউ জিজ্ঞেস করলে কি বলবেন বলেন তো? একটা সিস্টেম যেখানে অনেকগুলো ডকুমেন্ট থাকবে, ইন্টারনেট এবং ব্রাউজারের মাধ্যমে সেগুলো অ্যাক্সেস করা যাবে, এতটুকুন বললেই হবে, আর কিছু বলতে হবে না, একবার বাংলা ভাষা বলে দিবেন। আমাদের ওই মানে মুখস্থ করা দরকার নেই ডেফিনেশন, জাস্ট বাংলা ভাষায় এতটুকুন বলে দিলে সে বলবে যে না জিনিসটা আপনি ফিল করতে পারছেন। তাহলে ওয়েবের সাথে কিন্তু আরো দুটো জিনিস রিলেটেড আছে। ডকুমেন্ট আমি রাখলেই হবে না, ডকুমেন্টটা আমাকে ইন্টারনেট লাগবে পড়তে, আর ডকুমেন্টটা আমাকে ওয়েব লাগবে, ওয়েবসাইট লাগবে, ওয়েব পেজ লাগবে। ওয়েব পেজের মাধ্যমে ডকুমেন্টগুলো আমি ওয়েবে রাখবো এবং আমি শো করবো, দেখবো। ব্রাউজার লাগবে, আমার ব্রাউজার লাগবে, রাইট, ব্রাউজার, সেই বিষয়গুলো আসে। তাহলে ওয়েবে রাখার জন্য আমি যে ডকুমেন্টটা তৈরি করব, আমাকে একটা, আমার মাথায় যা আসলো আমি সেটাকে ওয়েবে রাখবো। কিভাবে রাখবো? একটা ওয়েব পেজের মাধ্যমে ওয়েবে রাখতে হবে, ওয়েব পেজের মাধ্যমে। তাহলে আমাকে ওয়েব পেজ তৈরি করতে হবে, ওয়েব পেজ তৈরি। তাহলে এখন আমরা তো ওয়েবের কথা, এখন অ্যাপ্লিকেশন, তার মানে কোনো একটা অ্যাপ্লিকেশন সেটা আমরা একটা ওয়েবে রাখবো এবং সেটা সবাই একসাথে অ্যাক্সেস করতে পারবে, সেই অ্যাপ্লিকেশনটাকে কি বলা হচ্ছে? ওয়েব অ্যাপ্লিকেশন। আমি, আমার কাছে একটা জেটোডিও সফটওয়্যার আছে, আমি জেটোডিও সফটওয়্যারটা আমার মেশিনে আছে, এটা কি আপনারা সবাই অ্যাক্সেস করতে পারবেন? পারবেন না। যদিও আমরা এখানে সবাই একসাথে একটা একটা সবার মেশিনের সাথে সবার মেশিনই নেটওয়ার্কিং করা আছে, বাট তারপরে কিন্তু পারা যাবে না। বাট যদি একটা ওয়েব বেজ অ্যাপ্লিকেশন হইতো, সেটা আমার মেশিন আছে আর সবগুলো মেশিন কানেক্টেড করা আছে, তাহলে সব অ্যাক্সেস পাবে না? সো এটা কি কিন্তু বর্তমান সময়ে সবাই পোর্টফোলিও মনে করতেছে। এজন্য বলা হয়ে থাকে যে আস্তে আস্তে ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশনগুলো উঠে যাবে, এগুলো থাকবে না, সব ওয়েব হয়ে যাবে, সব ওয়েব হয়ে যাবে, ডেস্কটপ বেজ কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। সো এই জন্য কিন্তু আপনাদেরকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে যে আপনারা একটা রাইট ডিসিশন নিয়েছেন, ওয়েব ডেভেলপার হবেন। এবং যে ল্যাঙ্গুয়েজটা আপনারা চুজ করছেন পিএইচপি, এটা সম্পর্কে স্যার বলবে যখন পিএইচপি ক্লাস আলোচনা হবে। স্যার অ্যাবসেন্ট থাকলে আমি বলবো যে বর্তমান সময়ে না, আগামী 20-30 বছর পিএইচপি লিড করবে ওয়েবের মার্কেট। তারপরে হয়তো পাইথন নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা লিড করবে। সো 20-30 বছর কিন্তু আপনি এটা দিয়ে আপনার পেট চালাতে পারবেন, ঠিক আছে? সো জিনিসটা শিখবেন একবার, বলেন। না, তাদের ট্র্যাক আলাদা, তাদের ট্র্যাক আলাদা। না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখন একটা কোম্পানি সে জাভা বেজ অ্যাপ্লিকেশন তৈরি করে, সে কি পিএইচপি কথা বলবে? বলবে না। কিন্তু স্টিল নাও এখন পর্যন্ত সারা পৃথিবীতে যত ওয়েব ডেভেলপার হয়, ওয়েব ডেভেলপ হয়, ধরেন আমি 100% বললাম, ঠিক আছে, 100% এর মধ্যে 83% ডেভেলপ হয় পিএইচপি দিয়ে। এটা একটা স্ট্যাটিস্টিক্স, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে বাসায় যে দেখবেন। এখন দরকার নাই যে ওয়েব ডেভেলপমেন্ট স্ট্যাটাস ইন ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন দেখবেন সবচেয়ে বেশি কে? স্টিল না পিএইচপি, এবং আগামী 20-30 বছর এটাই আসবে। জাভা দিয়ে কোনো অ্যাপ্লিকেশন, জাভা হচ্ছে কি সিকিউরিটির দিক দিয়ে 1 নম্বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাভার কিন্তু সমস্যা আছে। আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, সেটার মেইনটেনেন্স কস্ট যদি বেশি হয়, আমি কতদিন চালাবো? জাভা দিয়ে কোনো সফটওয়্যার বানালে নাম্বার 1 সেটা অনেক ভারী হয়, সেটা চালাইতে অনেক হিউজ কনফিগারেশনে একটা সার্ভার দরকার হয়, নর্মাল সার্ভারে হয় না। হিউজ দরকার, লোডিং টাইম। আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সেটা ধরেন ফেসবুক আপনি চালাইতেছেন, লাইক দিয়ে আপনি ঝিমাইতেছেন, 1 ঘন্টা পর দেখলেন যে না এবার লাইক হয়েছে, তাহলে কেমন হইতো? ভালো হইতো না? একটা কমেন্টস করে ইন্টার দিয়ে এবার বসে থাকবেন, আর ঘুম দিয়ে উঠে দেখবেন যে না এবার আপলোড হয়েছে, ভালো হইতো না? তো ফেসবুক যদি জাভা দিয়ে বানাতো তাহলে ওরকমই হইতো। ফেসবুক কি দিয়ে বানাইছে? পিএইচপি। বর্তমান সময়ে ম্যাক্সিমাম পপুলার সাইটগুলোই কিন্তু পিএইচপিতে কনভার্ট হচ্ছে। আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসতেছে পাইথন, সেটা অনেক লাইট ওয়েট, অনেক হালকা, দ্রুত এক্সিকিউট হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো একটা অ্যাপ্লিকেশনের যে বিষয়টা দেখা হয়, প্রথম কত দ্রুত এক্সিকিউট হচ্ছে, কত ফাস্ট। পাইথন তো স্যার এখনই আছে।
আছে, এখনো চলতেছে, বাট দেরি আছে, এখনো এখনো দেরি আছে। হ্যাঁ, দেরি আছে, এখনো দেরি হবে, এটা এখন অনেক দেরি হবে, অনেক সময় লাগবে। ঠিক আছে, সো এটা একটা ইস্যু আর কি। সো ওয়েবের এটাই কিন্তু রাইট ডিসিশন আমরা নিতে পারছি আর কি। সো জাভা সি শার্পের এসপি.নেট তো ওয়েবসাইট বানানো যায়, সেটাও অনেক ভারী হয়। এই ধরনের কাজ, হ্যাঁ, অনেক স্লো, এই ধরনের কাজ খুব কম লোকজনই করায় আর কি। সিকিউরিটি পিএসপি, পিএসপিতে কোনো সিকিউরিটি নেই, যা মন চায় তাই করা যায়। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড আমরা প্রথমে পিএসপি দেখব, এর কোনো সিকিউরিটি নাই, যে কেউ এটা ভাঙতে পারবে অ্যাপ্লিকেশন। এরপরে আসবে হইতেছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি, আস্তে আস্তে সিকিউরিটি হওয়া শুরু করবে। এরপরে যখন কোনো একটা ফ্রেমওয়ার্কে ঢুকে যাবেন, ফ্রেমওয়ার্ক ওই জাভা সি শার্প লেভেলের সিকিউরিটি দেয়, লাইক কোডিগনেটর, ল্যারাভেল, কেক, ওয়াই জেন্ট। এগুলো কি জেন্ট অনেক ভারী, একটা জেন্ট ইউজ হয় না, খুব কম হয়, কারণ জেন্ট অনেক ভারী, অনেক ভারী। সো সবচেয়ে এখন বর্তমান সময় লেটেস্ট হচ্ছে কি ল্যারাভেল, খুবই দ্রুত এক্সিকিউট হয়, এবং সিকিউরিটি আমার মনে হয় ল্যারাভেলের সিকিউরিটি ওই জাভা সি শার্পের চাইতে বেশি, রিসোর্স অনেক বেশি, রাইট? হ্যাঁ, 20-30 বছর পর যদি পাইথনও আসে, এর মাঝে তো পিএইচপিও একটা শোনেন, একটা ল্যাঙ্গুয়েজ জানা মানে কি, প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা আমরা যখন পিএইচপি শিখবো, আমাদের ফার্স্টে আলোচনা আসবে সিনট্যাক্স, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, ক্লাস। এই যে আমি 7টা বিষয় বললাম, এই 7টা বিষয় পাইথনেরও আছে, জাভারও আছে, সি শার্পেরও আছে, পিএইচপিরও আছে, সবার, এবং সবারই লজিক সেম, শুধু সিনট্যাক্স আলাদা। যে পিএইচপিতে আউটপুট দেখাতে গেলে কি লিখতে হয়, ইকো বা প্রিন্ট। জাভায় দেখাতে গেলে কি লিখতে হয়, system.out.println, তাই না? সো এইভাবেই কিন্তু এক একটা জন এক একটা, বাট লজিক এক, স্টেটমেন্ট, কন্ডিশনাল, রিপিটেড, লুপ সব এক, ইফ এলস ইফ, এই স্টেটমেন্টগুলো কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো কিন্তু সব সেম। সো একটা শিখলে এরকম, মানে বিষয়টা এরকম, ধরেন আপনি বাইক চালাতে পারেন, আপনি পালসার চালাতে পারেন, আপনার অ্যাপাচি শিখতে কতদিন লাগবে? একটু সময় লাগবে, কারণ পালসারের গিয়ার সামনে পিছনে দুইটাই, তাই না? আর অ্যাপাচির কয়টা? একটাই। লেটেস্ট গুলো তো মানে ওই মানে ইয়া করতে হয় না, এভাবে পায়ে দিয়ে উঠাইতে হয়, পিছনে নাই, আর পালসারে কি পিছনে আছে। সো এই একটু অ্যাডজাস্ট হতে আপনার ধরেন 7 দিন 15 দিন সময় লাগবে। ওই রকমই আপনি পিএইচপি যদি পারেন, আপনার সি শার্প শিখতে সময় লাগবে 7 দিন। কনসেপ্ট এক, শুধুমাত্র আলাদা, সিনট্যাক্স আলাদা আর কি, এটা। সো ওয়েব কি, তাহলে আমরা এটা করতে পারতেছি আর কি। এবার ওয়েব আসছে 1991 সালে। এবার ইন্টারনেট নিয়ে কথা বলবো, কারণ ওয়েবে যদি আমি কোনো একটা অ্যাপ্লিকেশন রাখি, সেটা আমাকে ইন্টারনেট দিয়ে করতে হবে। ইন্টারনেট ছাড়া অ্যাক্সেস করা যাবে, সেটা অন্য হিসেবে, বাট আমরা আপাতত ধরে নিচ্ছি ইন্টারনেট লাগবে। ইন্টারনেট যদি লাগে, তাহলে ইন্টারনেট এটা কি, এটা খায় না, মাথায় দেয় না, কবে আসছে, কে নিয়ে আসছে। আমরা যেমন ওয়েব সম্পর্কে বললাম, সো ইন্টারনেট আমরা যেমন বললাম, ওয়েব বানাইছে কে? টিম বার্নার্লি, স্যার টিম বার্নার্লি, উনি এই ওয়েব টেকনোলজিটা নিয়ে আসছে পৃথিবীতে। বাট আমি যদি বলি ইন্টারনেট তৈরি করছে কে, আমি কিন্তু বলতে পারবো না যে অমুক ইন্টারনেট তৈরি করছে, কারণ ইন্টারনেট কোনো ব্যক্তি তৈরি করে নাই, এটা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে আসছে। একদিনে ইন্টারনেট আবিষ্কার হয় নাই। ইন্টারনেটের যে প্রথম যে হয়, চিন্তা ভাবনা শুরু হয়, এটাও 1952 সালের পরেই। তখন প্যাকেট নেটওয়ার্কিং নামের ফার্স্ট এই টেকনোলজিটা আসে মানুষের মাথায়। অর্থাৎ ইন্টারনেটের আদি পিতাকে প্যাকেট নেটওয়ার্কিং, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। ইন্টারনেটের আদি পিতা হচ্ছে প্যাকেট নেটওয়ার্কিং। সো প্যাকেট নেটওয়ার্কিং এর পরে আসে হচ্ছে আরপানেট, ARPANET। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে প্যাকেট নেটওয়ার্কিং। এরপরে আসে আরপানেট। এটা হচ্ছে কি প্যাকেট নেটওয়ার্কিং কে একটু ইমপ্রুভ করে ইউএস ডিফেন্স, ইউনাইটেড স্টেটসের যে ডিফেন্স আছে, আর্মি, বাংলাদেশ যেমন মিলিটারি আছেন আর্মি, ওদের ইউএস ডিফেন্স ডিপার্টমেন্টের যে সিএসসির কাজ যারা করে আর কি, কম্পিউটার সায়েন্স রিলেটেড, তারা এই প্যাকেট নেটওয়ার্কিং এর উপর কাজ করতে করতে এটাকে একটা আপগ্রেড করে আরপানেট তৈরি করে, এবং এটার জন্য তারা একটা পায়, রিমিউনেশনও পায়, তারা একটা মর্যাদা পায় আর কি, পুরস্কারও পায়।
এরপরে বিভিন্ন স্টেপে হয়ে আস্তে আস্তে ফাইনালি ইন্টারনেট আসে হচ্ছে 1991 সালের 6 আগস্ট। 1991 সালের 6 আগস্ট ইন্টারনেট লাইভ হয় সারা পৃথিবীতে সবার জন্য। তাহলে ওয়েব আগে আসছে না ইন্টারনেট আগে আসছে? ওয়েব আগে আসছে, কিন্তু বাট ইন্টারনেট আগেও ছিল, কিন্তু এটা ভিন্ন নামে ছিল এবং সবার জন্য মানুষ জানতো না ইন্টারনেট কি। চিন্তা করছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, শুধু আর্মির ইউএস আর্মির ইউজ করতো। সো মানুষ জানতো না যে এটা কি। তারা তাদের যে যুদ্ধ লাগতো না, ইন্টারনেটের অনেক কাহিনী আছে, আপনারা ইউটিউবে সার্চ দিন, গুগলে সার্চ দিবেন, উইকিপিডিয়ায় যে দেখতে পাবেন। সো তখন যখন রোম সাম্রাজ্য বিভিন্ন সাম্রাজ্য ছিল, যখন যুদ্ধ লাগতো, তো তারা ইনফরমেশন কমান্ড দিবে কিভাবে, যে ইয়েস এখন ফায়ার করো বা স্টপ ফায়ার করো না, এই কাজগুলো করার জন্য তারা এই প্যাকেট নেটওয়ার্ক এগুলো ইউজ করতো। আস্তে 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 এটা সবার জন্য ওপেন হয়ে যায় 1991 সালের 6 আগস্ট। সারা পৃথিবীতে যত মানুষ আছে, যাদের সামর্থ্য আছে, তারা এটা ইউজ করতে পারবে, গ্লোবালি এটা ছেড়ে দেয়। বাট প্রথম থেকে কিন্তু এটা ওপেন ছিল না সবার জন্য। নাইস। সো ওয়েবটা কিন্তু আগে সবার জন্য ওপেন হয়। এবার লোকালি ল্যান্ড করে, ভেরি সিম্পল। হ্যাঁ, সো এই ওপেন হয় সবার জন্য, ওপেন হয় এখন আর কি। আচ্ছা, এবার ধরেন আমরা যেটা বলতে চাচ্ছি, তাহলে আমরা ওয়েব জানলাম, ইন্টারনেট জানলাম। এবার আমার কাছে কোনো একটা বিষয় সম্পর্কে আইডিয়া আছে, আমি এই আইডিয়াটাকে একটা ডকুমেন্ট আকারে তৈরি করব এবং সেটাকে ওয়েবে রাখবো। কিভাবে রাখবো? একটা ওয়েব পেজ তৈরি করতে হবে, সেটাকে ওয়েবে আমাকে রাখতে হবে। তাহলে আমাকে ওয়েব পেজ তৈরি করতে হবে, কারণ ওই ডকুমেন্ট আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি এটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। কিভাবে করব? আমি মুখে মুখে বলেও করতে পারি, বা একটা ডকুমেন্ট আকারে সবার কাছে পৌঁছে দিতে পারি। সো ডকুমেন্ট করতে চাচ্ছি আমি, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করে সবাইকে দিয়ে দিলাম, এটা একটা মাধ্যম হতে পারে। বাট আমরা চাচ্ছি সবাই পাবে অ্যাট এ টাইম এবং আপডেটটা পাবে। তাহলে কি লাগবে? ডেফিনেটলি ওয়েব লাগবে। তাহলে ওয়েবে আমি আমার ডকুমেন্টটা কিভাবে রাখবো? মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা কি ওয়েবে রাখা যাবে? ওপেন হবে? মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোনো একটা ফাইল আমরা কি এক্সেল ওপেন করতে পারবো? অসম্ভব। তার মানে ওয়েবে রাখার জন্য ওর জাতীয়, ওর গোত্রের মাধ্যমে আমাকে ওয়েবে রাখতে হবে। সো ওর গোত্রের হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ। সো ওয়েব পেজ আকারে আমাকে ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টগুলো আমরা ওয়েবে রাখবো। তাহলে এবার ওয়েব পেজ কি, বা ওয়েব পেজ আমরা কিভাবে তৈরি করব? এবার কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের আসল জায়গায় আসতেছি। এখনো আসল জায়গায় আমরা আসতে পারি নাই। মানে একটা আলোচনা আরেকটার সাথে লিংক আপ, খেয়াল করছেন? একটার সাথে কিন্তু আরেকটা লিংক আপ। সো কাউকে আমরা স্কিপ করে যাব না, সবার সম্পর্কে দু একটা ইনফরমেশন আপনাদের দিয়ে যাব এবং রিসোর্সগুলো বলে দেব যে আপনি আর নিজেকে ইনফরমেশন দিকে রিচ করতে পারেন কিভাবে। আমি যে কথাগুলো বললাম এগুলো সব উইকিপিডিয়া থেকে পড়া কথা আপনাদেরকে বললাম। আপনারা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো উইকিপিডিয়ায় পাবেন। সার্চ দিবেন ওয়েব হিস্টোরি, এখন দরকার নেই, পরে দিয়েন ওয়েব হিস্টোরি লিখে সার্চ দিবেন, উইকিপিডিয়ায় যাবেন, ওখান থেকে দেখতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো ওখানে লেখা আছে। তো এবং সেখান থেকে আপনারা আরো অনেক বেশি স্টাডি করতে পারবেন, কারণ সব কথা বলতে গেলে 3-4 দিন লাগবে যা আছে ওইখানে। সো আমার সব দরকারও নেই, আননেসেসারি, কারণ আমরা হিস্টোরি দ্বারা লাভ আছে, আমরা শুধু অ্যাপ্লিকেশনটা জানলেই হবে। সো এটা একটা ইস্যু। এবার ওয়েব পেজ, অ্যাকচুয়ালি ওয়েব পেজটা এটা একটা কি, এটা একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একটা ডকুমেন্টটা ওয়েবে রাখতে পারি। সো ওয়েব পেজটা প্রথম যেটা আসে সেটা হচ্ছে 1991 সালের 6 আগস্ট, অর্থাৎ ইন্টারনেট যেদিন লাইভে আসে ওই দিনই ওয়েব পেজটাও লাইভে আসে এবং স্যার টিম বার্নার্লি উনিই প্রথম ওয়েব পেজটাকে লাইভে নিয়ে আসেন এবং সেটাকে ওয়েব পেজ আকারে উনি নিয়ে আসে। এবং সেই ওয়েব পেজ তৈরি করার জন্য, অর্থাৎ আমি যার মাধ্যমে ডকুমেন্টটা ওয়েবে রাখবো, যার মাধ্যমে, সেই মাধ্যমটা তৈরি করার জন্য উনি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, যে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে এই মাধ্যম তৈরি করব এবং এই মাধ্যমে এটাকে আমি ওয়েবে রাখবো। সো ল্যাঙ্গুয়েজটার নাম কি? সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে HTML। তাহলে HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করবে, সেই ওয়েব পেজের মাধ্যমে একটা ডকুমেন্টকে সে ওয়েবে রাখবে, বা ঠিক আছে, এভাবে কিন্তু সে কাজটা করবে। সো এবার HTML জিনিসটা কি? তাহলে ফার্স্ট ওয়েব পেজটা কবে আসে? ওই 1991 সালের 6 আগস্ট, এটা ওই দিনই ফার্স্ট ওয়েব পেজটা আসে। এবং ফার্স্ট ওয়েব পেজ আপনারা যদি গুগল সার্চ দেন দেখতে পারবেন যে ফার্স্ট ওয়েব পেজ ইন দ্য ওয়ার্ল্ড
দেখবেন সেখানে কিন্তু কিছুই ছিল না, জাস্ট হেডিং, প্যারাগ্রাফ এবং অ্যাঙ্কার ট্যাগ ছিল। কিছু হেডিং ছিল, কিছু প্যারাগ্রাফ ছিল, অ্যাঙ্কার ট্যাগ ছিল। ঠিক আছে, এভাবেই কিন্তু ফার্স্ট ওয়েব পেজটা আসে পৃথিবীতে। ওই টিম বার্নার্লি উনি নিয়ে আসেন আর কি। সো এটা ছিল। তাহলে এবার ওয়েব পেজটা আমরা তৈরি করব। সো অ্যাপ্লিকেশন, আমরা আমাদের টার্গেট হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, বাট সেটা ওয়েবের জন্য। তার মানে ওয়েবের জন্য যাই কিছু তৈরি করব তার জন্য কি লাগবে? HTML লাগবে। আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, সেটা ডেস্কটপে চলবে না ওয়েবে চলবে? ওয়েবে চলবে। সো ওয়েবের জন্য কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে তার জন্য কি লাগবে? HTML। এবার HTML এর কথা বলতে যাচ্ছি আমরা। সো HTML কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমাদের যখন কেউ জিজ্ঞেস করে আমরা বলি যে HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই কথাটা আজকের পর থেকে আর বলবেন না। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে HTML কি, বলবেন না যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি আর যাই বলেন এই কথাটা বলেন না। কারণ কি জানেন? এই কথাটা যখন বলবেন না তখন সে বলবে আল্লাহ এটা কি, এটা তো জানতামই না কবে থেকে। যখন কোনো ভাইবে যাবেন না সে মনে মনে এই কথাটা বলবে। সো আপনাকে যেটা যদি সে বলে যে HTML এর অ্যাব্রিভিয়েশন কি, তখন আপনি বলবেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML কি? এটা আমরা আমাদের মতো করে বলবো, যে আমরা স্টাডি করব, সেখান থেকে বলবো আমরা আমাদের মতো করে। বাট আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যেভাবে আমাদের সিনিয়ররা গাইডলাইন দিয়েছে আমাদের, সেভাবে যদি বলি, HTML হচ্ছে একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML কি? আমরা বলতে যাচ্ছি HTML হচ্ছে একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হচ্ছে HTML। তাহলে ট্যাগ জিনিসটা কি আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? সো ট্যাগ কে বলা হচ্ছে একটা কিওয়ার্ড। ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড যার মাধ্যমে কোনো একটা কন্টেন্টকে আমরা ওয়েবে নিয়ে আসতে পারি, ওয়েবে শো করাতে পারি, বা ওয়েবে শো করাতে হেল্প করে। তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড যার মাধ্যমে আমরা কোনো একটা কন্টেন্টকে ওয়েবে নিয়ে আসতে পারি। সো ট্যাগ একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা লেখার জন্য শুরু করতে হয় লেস দেন সাইন দিয়ে, এর মাঝখানে থাকে হইতেছে ট্যাগের নেম, এবং শেষ করতে হয় গ্রেটার দেন সাইন দিয়ে। ম্যাক্সিমাম ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে, কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। ক্লোজিং ট্যাগ কিভাবে লিখতে হয়? সেম একইভাবেই ট্যাগ নেম দিয়ে শুরু হয়, মাঝখানে একটা ব্যাকস্ল্যাশ বসে। সো HTML এর এখন পর্যন্ত HTML5 এ এখন পর্যন্ত কম বেশি 118টা ট্যাগের মতো আছে। 118টা ট্যাগের মতো আছে HTML5 এ এখন পর্যন্ত আর কি। কম বেশি, বেশি হতে পারে, কম হতে পারে, বাট খুব বেশি কম বেশি হবে না আর কি। সো এই 118টা ট্যাগের মধ্যে HTML যেহেতু একটা প্রোগ্রামিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ভার্সন আছে। HTML যখন প্রথম আসে 1991 সালে আসে HTML1 আকারে। HTML1 আকারে আসে HTML। এরপরে আস্তে আস্তে এটা বিভিন্ন ধাপে HTML2, 3, 4, 5, XML 2, 3, 4, XML, HTML5 এভাবেই কিন্তু আস্তে আস্তে এটা আপগ্রেড হয়। সো বর্তমানে HTML5 চলতেছে। তার মানে HTML5 এর আগে কি ছিল? HTML4। সো HTML4 থেকে HTML5 এ আসে। HTML5 এ টোটাল ট্যাগ আছে, ট্যাগ বলতেছিলাম কিওয়ার্ড, এভাবে লিখতে হয়। এই জিনিসগুলা HTML এর মধ্যে আছে কয়টা? 118টা। এটা 118টা আছে। এর মধ্যে এই ট্যাগগুলোর মধ্যে 87, এই 87টা ট্যাগ আসছে হচ্ছে HTML4 থেকে। HTML4 থেকে আসছে 87 আর 31, 31টা নিউ ট্যাগ আছে HTML5 এ। এবং বর্তমানে যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করে তারা HTML6 নিয়ে কাজ করতেছে, এবং আমরা আশা করতেছি 2020 সাল নাগাদ HTML6 পেয়ে যাব। কারণ HTML5টা প্রথমে আসে 2008 এ, 2008 এ প্রথমে HTML5টা আসে। বাট HTML5 দিয়ে কাজ হইতে, HTML5 দিয়ে প্রফেশনাল সফটওয়্যার ফার্মগুলো কাজ শুরু করে 2012 পর থেকে। 2012 আগ পর্যন্ত HTML4 চলছে। বাট HTML5টা আসছে কবে? 2008 এ।
সো HTML6টা কিন্তু অলরেডি গত বছরের আমি সেপ্টেম্বর অক্টোবরের দিকে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে মানুষ পোস্ট দিতেছে HTML6 দিয়ে কাজ করতেছে। সো এটা আমরা মানে ওইভাবে যদি বলি তারপর আরো কয় বছর লাগবে? 4 বছর। যেহেতু 8 থেকে 12তে আসছে, মানে 12 4 বছর লাগছে, তাহলে 16 থেকে 20 4 বছর। ওই কনসেপ্টের বেজ আমরা বলতেছি যে 2020 এর নাগাদ আশা করি যে HTML5 আর থাকবে না, তখন HTML6 চলে আসবে এবং আমাদের তখন আমরা হয়তো 6 নিয়ে কাজ করবো আর কি। তাহলে 31টা কি নতুন ট্যাগ HTML5 এর, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে আর কি। এভাবে আমরা ট্যাগ লিখতে পারতেছি। কিছু ম্যাক্সিমাম ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে, কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে হলো ট্যাগের সিনট্যাক্স কিভাবে লিখতে হয়। এবার যদি একটা এক্সাম্পল বলি, যেমন আমি বললাম বডি, বডি দিয়ে শুরু হচ্ছে, বডি দিয়ে শেষ হচ্ছে, এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ। ট্যাগ। এবার আমি যদি বলি HTML, HTML দিয়ে শুরু হচ্ছে, HTML দিয়ে শেষ হচ্ছে। আবার আমি যদি বলি হেড, এটা একটা ট্যাগ, হেড দিয়ে শুরু হচ্ছে, হেড দিয়ে শেষ হচ্ছে। এবার এখানে দেখেন আমি এখানে যে কথাগুলো লিখলাম, আবার আমি যদি বলি HR, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। তাহলে এখানে দেখেন আমি এটা লিখলাম, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, স্মল লেটার, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, স্মল লেটার, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, কিন্তু এটা কি লিখলাম? ক্যাপিটাল লেটার। আর এর কোনো ক্লোজিং ট্যাগই নাই। তাহলে আমরা ট্যাগের নাম যখন লিখবো, স্মল ট্যাগ দিব না ক্যাপিটাল লেটার ইউজ করব? অলওয়েজ স্মল লেটার। ক্যাপিটাল লেটার ইউজ করলে কিন্তু কোনো এরর হবে না, বাট সেটা স্ট্যান্ডার্ড হবে না। সো অলওয়েজ কি ইউজ করব আমরা ট্যাগের নাম ক্ষেত্রে? স্মল লেটার। স্মল লেটার আমরা ইউজ করব আর কি। আচ্ছা, কেমন লাগতেছে আলোচনা? প্রেশার, হাই প্রেশার না লো প্রেশার? সরি, না না, ইংরেজি ওয়ার্ড, এইসব সব ইংলিশ ওয়ার্ড। বাংলা ওয়ার্ড করবো আমরা, সমস্যা কি? ঠিক আছে। সো আমাদের আসলে একটা ড্রিম আছে, বেসিস BITM, আমাদের একটা ড্রিম আছে। আমাদের ড্রিমটা হচ্ছে যে বাংলাদেশে এমন একটা আইটি টিম হবে যারা বিশ্বে ধরেন আমেরিকার যে একটা আইটি টিম আছে তাদের সাথে লিড দিবে। সো ওই টার্গেটেই কিন্তু বেসিস BITM কাজ করে যাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি। যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন দেখা যাবে যে অনেক ভালো ডেভেলপার হয়ে গেছে, তার ধ্যান জ্ঞান নেশা সবকিছু, তার আর কিচ্ছু ভালো লাগে না, শুধু এটা করতেই ভালো লাগে। ঠিক আছে, তাকে তার বান্ধবীরও ভালো লাগবে না, দূর তুমি যাও, আগে কাজ করে নি পরে এসো, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, ওটাই বান্ধবী, রাইট, ওটাই গার্লফ্রেন্ড হয়ে যাবে। সো ওই রকম ওই লেভেলে নিজেকে যখন নিয়ে যেতে পারবো, তখনই কিন্তু যে ঠিক আছে আমরা একটা দেখেন কোন একটা ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা HTML এর ট্যাগ ইউজ করি। সে হেডিং দেওয়ার জন্য হেডিং, প্যারাগ্রাফ দেওয়ার জন্য প্যারাগ্রাফ, ইমেজ আনার জন্য ইমেজ। তো এমনও অনেক কিছু আছে যেটা আমরা এখন ইয়েতে নিয়ে আসতে চাচ্ছি, ওয়েবে, বাট তার জন্য কোনো ট্যাগ নাই। সেবার আপনি চিন্তা করেন যে আমি এই ট্যাগটা আবিষ্কার করব এবং এই ট্যাগের কারণে ব্রাউজারে এই জিনিসটা আসবে এবং এটা লজিক্যাল। এটা আপনি করেন, করে এই জিনিসগুলো যারা মেনটেন করে, ট্যাগ কারা মেনটেন করে? W3C না, W3, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কোম্পানির নাম। এই কোম্পানি এগুলো রিলিংস করে। বাংলাদেশে যেমন বেসিস যে প্রতিষ্ঠানটা, এর কাজ কি? বাংলাদেশে যতগুলো সফটওয়্যার ফার্ম আছে তাদেরকে মনিটরিং করে, তারা কি ধরনের সার্ভিস দেয়, এমপ্লয়ীদের সাথে কি ধরনের বিহেভিয়ার করে, চেষ্টা করে তাদের অবস্থান থেকে যতটুকু পারে তারা কন্ট্রোল করার জন্য। এবং বাংলাদেশে যে ইয়ং পিপল আছে তাদেরকে আরও স্কিল আপ করার জন্য আইটি বিষয়ের উপরে। সো ওই WWW, ওই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওই প্রতিষ্ঠানটা ওটা সারা ওয়ার্ল্ডের আইটি বিষয়গুলোকে কন্ট্রোল করে, ওয়ার্ল্ডে যত মানে আসতেছে। এবং আমরা ইনশাল্লাহ আশা করি যে একসময় বেসিস BITM ওই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একজন মেম্বার হবে, এবং সেটা কিন্তু আমাদেরই করে নিতে হবে আর কি। কারণ বেসিস BITM, আমরাই তো বেসিস BITM, তাই না? এটাই আর কি। সো নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে, ওই লেভেলের ড্রিম দেখতে হবে এবং তার জন্য কাজ করে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে কিন্তু এখানে কিন্তু দেখেন আমরা বলতেছিলাম HTML একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
সো মার্কআপ আমরা ট্যাগ জিনিসটা বুঝলাম, তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? কিছু কিছু টার্ম কিন্তু আমি স্পেসিফিক করে বলে যাচ্ছি, কারণ জব ইন্টারভিউতে মানে দুই ধরনের ইন্টারভিউ আমরা দিব আর কি, একটা হচ্ছে লোকাল মার্কেট আর একটা হচ্ছে আপওয়ার্ড। এখানে অনেকে থাকতে পারে যারা ফ্রিল্যান্সিং করতে পারেন, খুব খুব ভালো একটা পেশা, আমি খুব রেসপেক্ট করি এটাকে। যারা ফ্রিল্যান্সার তারা অলওয়েজ জিনিয়াস। সো ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু পরীক্ষা দেওয়ার সময় টার্মগুলো আসবে, ট্যাগ কি, তখন কিন্তু বলতে হবে, বুঝে বলতে হবে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি। সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর ট্যাগের মধ্যে পার্থক্য কি দেখেন, আমি যদি বলি এ বি সি ডি এভাবে জেড পর্যন্ত গেলাম, এটা একটা কি লেটার, এটা কি এটাও লেটার, বাট এ থেকে যে সবগুলোকে একত্রে কি আমি লেটার বলি, কি বলি, ইংলিশ অ্যালফাবেট। সো সেম ভাবে আমি যখন লিখতেছি হেডিং, হেড, আমি যখন লিখতেছি পি, আমি যখন ট্যাগ গুলো লিখতেছি, এই প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়ালি একটা কি ট্যাগ, বাট যত ট্যাগ আছে 118টা ট্যাগকে সবাইকে একসাথে আমি বলতে পারি, সবগুলো একসাথে বলতে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এইটা কি, তাহলে এটা হচ্ছে একটা ট্যাগ, এটা আর একটা ট্যাগ, এটা আর একটা ট্যাগ, বাট সবগুলো একসাথে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর ট্যাগের মধ্যে পার্থক্য এটাই, সবগুলো ট্যাগ মিলেই কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর ইন্ডিভিজুয়ালি এক একটা ওই একটা লেটার কি একটা ট্যাগ। সো আই থিংক জিনিসটা আমরা ধরতে পারছি আর কি। সো এবার আমরা HTML কি এটা মোটামুটি জানলাম, কে বানাইছে, কবে বানাইছে, কিভাবে আসছে, এগুলো মোটামুটি সম্পর্কে একটা বেসিক আইডিয়া কিন্তু আমরা নিতে পারতেছি আর কি। এবার আমরা আসবো যে ঠিক আছে আমরা সবাই বুঝলাম, এবার আমরা HTML এর আমরা একটা ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজ তৈরি করব। সো ওয়েব পেজ তৈরি করার জন্য কি করতে হবে, HTML এর কোডগুলো লিখতে হবে। সো কোডগুলো কোথায় লিখবো আমরা? সো কোডগুলো লেখার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা এডিটর লাগবে, এডিটর বা আইডি যেটাই বলেন। আমাদের যেখানে কোড লিখবো সেটাকে বলা হচ্ছে একটা আইডি। সো ওই এডিটর বা আইডির জন্য আমরা যেটা ইউজ করব, অনেকে অনেকটা ইউজ করতে পারেন এবং সবগুলোই ভালো, যে যেটা ইউজ করেন সবগুলোই ভালো, বাট আমাদের সাজেশন থাকবে যে আপনারা সবাই নেটবিনসটা ইউজ করবেন। নেটবিনস এটা ইউজ করতে গেলেই বুঝবেন যে জাভা কারে বলে, কত প্রকার কি কি, কারণ নেটবিনস এটা একটা ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন, এটা তৈরি করা হয়েছে জাভা দিয়ে। দুনিয়ার ভারী, আপনি আপনার মেশিন ইনস্টল দিলে দেখবেন কম্পিউটার অর্ধেক শেষ। সো আপনার এই কম্পিউটারে যদি এরকম জাভার 5টা অ্যাপ্লিকেশন থাকে তাহলেই ভালো না? তাহলে ওই কম্পিউটার দিয়ে আর কিছু করা লাগবে না। নেটবিনসটা নিচ্ছি কারণ এর হিউজ অ্যাডভান্টেজ আছে, হিউজ। ঠিক আছে, এটা জাভা দিয়ে করা একটা অ্যাপ্লিকেশন, এটা দিয়ে অনেক কিছু করা যায় এবং আস্তে আস্তে এটা ডেভেলপ করা যাবে। সো যখনই কোনো একটা জিনিস আমরা তৈরি করব, এটা হচ্ছে মাল্টি পারপাস, এটা আমরা ইউজ করতে পারবো মাল্টি পারপাসে। এবং এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট, পিএসপি, HTML এর যত ট্যাগ আছে, জাভাস্ক্রিপ্ট, পিএসপি এর যত লাইব্রেরি আছে, সবগুলো এটার মধ্যে ইনবিল্ড আছে। এজন্য এটা অত্যন্ত মানে ইউজার ফ্রেন্ডলি আর কি, আমাদের কাজ করতে অনেক হেল্প করবে। সো নেটবিনসটা ইউজ করবো, আমাদের প্রত্যেকের মেশিনে দেখেন নেটবিনসটা ইউজ করা আছে, আর যাদের মেশিনে এখানে নাই বা যারা বাসায় করবেন তারা কিন্তু আমরা চাইলে নেটবিনসটা এখান থেকে দিয়ে দিতে পারবো। নেটবিনসটা যেহেতু জাভা দিয়ে বানানো, সো নেটবিনস ইনস্টল দেওয়ার আগে আপনার মেশিনে জাভা ইনস্টল দিতে হবে, জেডিকে। আপনার মেশিনের ওএস যদি 64 বিট হয়, অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয়, তাহলে জেডিকে X64 একটা ভার্সন আছে, সেটা ইনস্টল দিতে হবে। আর ওএস যদি 32 বিট হয় তাহলে জেডিকে X86, হ্যাঁ 84 মনে হয় মেবি, এটা ইনস্টল দেওয়া লাগবে 32 বিটের জন্য। ঠিক আছে, আর 84 হলে 32 আর 64 হলে কি 64। এরপরে আপনারা নেটবিনসটা ইনস্টল দিবেন। আর নেটবিনস সম্পর্কে কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, আপনারা netbeans.org নামের একটা সাইট আছে, netbeans.org। যে কোনো ধরনের প্রবলেমে আপনারা এই সাইট থেকে এই সম্পর্কে জানতে পারবেন। netbeans.org এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আমাদের কাছে কমপ্লিট প্যাকেজটা ডাউনলোড করা আছে, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। ঠিক আছে, এবার আমরা তো কোড লিখলাম, আমরা আউটপুট দেখব কিভাবে। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক আর মার্কআপ ল্যাঙ্গুয়েজই হোক, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা সার্ভার দরকার হয়। কেন?
কারণ সার্ভারের মধ্যেই ওই ল্যাঙ্গুয়েজের রুলসগুলো সম্পর্কে বলা থাকে। এক্সাম্পল দেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্ট আমি তৈরি করলাম ওয়ার্ডে, এটাকে আমি এক্সেলে ওপেন করতে পারবো? রিডেবল হবে? ওপেন করতে পারবো, বাট রিডেবল কি হবে? ফটোশপে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ছাড়া অন্য কোথাও সম্ভব না। কেন? মানে ওপেন করা যাবে, বাট সেখানে কি চাইনিজ শব্দ চলে আসবে, আমরা বুঝতে পারবো না। কারণ হচ্ছে কি, মানে ওইটার ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আমি যখন কোনো কিছু লিখতেছি সেটা কেউ না কেউ পড়তেছে, পড়ার পর সে আমাকে আউটপুট দেখাচ্ছে। সো যে পড়তেছে ওটাকে বলা হচ্ছে কি সার্ভার। ওর কাছে সব রুলস বলা আছে যে এরকম লিখলে এরকম হবে। অর্থাৎ যত ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা সার্ভার থাকে, এবং সার্ভারের মধ্যে ওই ল্যাঙ্গুয়েজের রুলস সম্পর্কে বলা থাকে। রুলস যে এটা এরকম হলে এরকম হবে। তাহলে HTML তো একটা ল্যাঙ্গুয়েজ, এর জন্য একটা সার্ভার আছে যার মধ্যে এই HTML এর যে ট্যাগগুলো আছে এই ট্যাগের রুলস সম্পর্কে বলা আছে যে এই ট্যাগ যদি এরকম হয় তাহলে এরকম হবে, এরকম হলে এরকম হবে, এটা কিন্তু বলা আছে। সো HTML এর সার্ভার কে? অল ব্রাউজার, যত ব্রাউজার আছে সবাই হচ্ছে HTML এর সার্ভার। কারণ প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে HTML এর যতগুলো ভার্সন আছে, HTML 1 থেকে শুরু করে HTML 5 পর্যন্ত সকল ভার্সনের লাইব্রেরিটা ওই ব্রাউজারের মধ্যে ইনস্টল করা আছে। সকল ভার্সনে আমাকে শুধু বলে দিতে হবে কোন একটা HTML এর ডকুমেন্ট তৈরি করার আগে যে এইটা আমরা এই ডকুমেন্টটা তৈরি করতেছি অমুক ভার্সন দিয়ে। তাহলে ব্রাউজার যখন কোডগুলো পড়বে তখন সে বুঝবে যে এই ভার্সনটা এই ডকুমেন্টটা তৈরি করা হয়েছে অমুক ভার্সনের ট্যাগ থেকে, অমুক ভার্সনের মাধ্যমে। এবার ব্রাউজার কি করবে? ওই ভার্সনে চলে যাবে। ওই ভার্সনে চলে যে, কারণ তার কাছে তো সব ভার্সনের কি আছে, লাইব্রেরি আছে না, সে ওই ভার্সনে চলে যাবে। ওইখান থেকে সে দেখবে যে যত রুলসগুলো আছে রুলসগুলো নিয়ে এসে তারপর ওই রুলস অনুযায়ী ডকুমেন্টটাকে সে এক্সিকিউট করে ব্রাউজারে আমাকে দেখাবে। হ্যাঁ, আমাদের ক্লাস এখনই শেষ, আমরা 4-5 মিনিট লাগবে। বলেন। অনেক 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 ডেপ্রিসিয়েট হয়ে গেছে। HTML5 এর অনেক কিছুই কি বলা হচ্ছে, HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, এর কোনো বুদ্ধি নাই। অনেক ট্যাগ ডেপ্রিসিয়েট হয়ে গেছে। সো এই যে ওয়েবের যে বিষয়গুলো, ওয়েবে আপনি ডকুমেন্ট রাখতেছেন, অনেক কথা আছে আসলে, এগুলা বলতে গেলে সময় শেষ হবে আর কথা শেষ হবে না। যে এই যে আপনি ওয়েবে ডকুমেন্ট রাখতেছেন, কোটি কোটি ডকুমেন্ট আছে, এখন কোন ডকুমেন্টটা ভালো এটা তো একটা বিষয় আছে না, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলা কে নির্ধারণ করবে? এগুলো হইতেছে ওই মুরব্বী আছে একজন, ওর নাম হচ্ছে গুগল, বর্তমান সময় মুরব্বী আর কি। সো উনি এগুলো সব নির্ধারণ করেন। সো উনি কিছু রুলস বলে দিছে যে এটা হলে এ হবে, এটা ওনার এই রুলসগুলো আমরা বলবো আলোচনা করতে করতে আর কি। বেশ কিছু ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করবো না, আবার কিছু ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার, এখানে আসার জন্য। এবং আমরা আজকে মোটামুটি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল আলোচনাগুলো শুরু করব। আমাদের পুরো সেশনটাই কিন্তু হবে প্র্যাকটিক্যাল, কোনো থিওরি আলোচনা হবে না। শুধুমাত্র আজকের ক্লাসে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া, নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কোড করা শুরু করবো। সো থ্যাংক ইউ।